ভাবুন তো একবার, সালটা ১৯২৬। আধুনিক প্রযুক্তি বলতে চারপাশে প্রায় কিছুই নেই। আর ঠিক সেই সময়ই শুধুমাত্র চাকায় ভর করে গোটা পৃথিবী ঘোরার এক দুঃসাহসিক সিদ্ধান্ত। আজকের এই আয়োজনে আমরা বিমল মুখার্জির অবিশ্বাস্য এক সাইকেল ভ্রমণের গল্প জানব। এটা শুধু যে একটা সাধারণ ভ্রমণ কাহিনী তা কিন্তু নয়, বরং এটি মানুষের অদম্য সাহস আর ইচ্ছাশক্তির এক চূড়ান্ত নিদর্শন। পুরো গল্পটা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনাদের। ঠিক আছে, চলুন একেবারে মূল গল্পে ঢুকে পড়া যাক। একবার ভাবুন, ১৯২৬ সালে সাইকেলে বিশ্বভ্রমণ করতে ঠিক কতটা সাহসের প্রয়োজন ছিল। আজকের দিনে জিপিএস, স্মার্টফোন বা অত্যাধুনিক গিয়ার ছাড়া হয়তো আমরা বাড়ির বাইরে দূরপাল্লায় পা দেওয়ার কথাও ভাবতে পারি না। কিন্তু সেই সময়কার এই অভিযাত্রীদের কাছে এসবের কিছুই ছিল না, ছিল শুধু এক বুক প্রবল সাহস আর অজানা বিশ্বকে চেনার এক তীব্র আকাঙ্ক্ষা। পর্ব ১, ঐতিহাসিক প্রস্থান বা বলা যায় যাত্রার শুরু। ১৯২৬ সালের ১২ই ডিসেম্বর কলকাতার টাউন হলের সামনে তখন এক বিপুল জনসমুদ্র। সবাই এসেছেন এই ঐতিহাসিক যাত্রাকে বিদায় জানাতে। বিমল মুখার্জির নিষ্ঠা আর অধ্যাবসায় সত্যিই অবাক করার মতো। মাত্র ২৩ বছর বয়সে তিনি এই বিশাল যাত্রার স্বপ্ন শুধু দেখেননি, বাস্তবে তার রূপও দিয়েছিলেন। ১৯২১ সালে শুরু হয়েছিল তার ভারত ভ্রমণ, এরপর ১৯২৬ সালে শুরু হয় বিশ্বভ্রমণ, আর দীর্ঘ ১১ বছরের এই মহাকাব্যিক যাত্রা শেষ হয় ১৯৩৭ সালে। একটানা ১১টা বছর। হ্যাঁ, জীবনের এতগুলো বছর শুধুমাত্র চাকার প্যাডেলে ভর করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা এক অভাবনীয় ব্যাপার। চলুন এবার এই ৪ জন অকুতভয় পাগলপাড়া তরুণের সাথে আলাপ করি। বিমল মুখার্জির বয়স তখন মোটে ২৩। দলের নেতা হিসাবে ছিলেন তার বন্ধু অশোক মুখার্জি, সাথে ছিলেন অশোকের ভাই আনন্দ মুখার্জি এবং আরেক বন্ধু মনীন্দ্র ঘোষ। এই ৪ জন টগবগে যুবক নিজেদের নিরাপদ জীবন, আত্মীয়স্বজন, আরাম আয়েশ সবকিছু পেছনে ফেলে সম্পূর্ণ এক অনিশ্চিত পৃথিবীর পথে বেরিয়ে পড়েছিলেন। পর্ব ২, অজানা পথের সম্বল। একে আপনি ন্যূনতম সরঞ্জামে অভিযানও বলতে পারেন। এখন এই জায়গাটায় যে বিষয়টা সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো তা হলো তাদের সরঞ্জাম। দীর্ঘ এই বিশ্বভ্রমণে তারা কতটা অরক্ষিত ছিলেন তা ভাবলেই অবাক হতে হয়। ৪টি সাধারণ মানের সাইকেল, রাতে দেখার জন্য একটি মাত্র অ্যাসিটিলিন ল্যাম্প, আত্মরক্ষার জন্য একটা .45 ক্যালিবারের পিস্তল আর সামান্য কিছু খাবার। ব্যাস, আজকাল তো আমরা দুদিনের ট্রেকিংয়ে গেলেও এর চেয়ে বহুগুণ বেশি সরঞ্জাম সাথে নিই, তাই না? অথচ এই সামান্য অ্যানালগ সম্বল নিয়েই তারা পৃথিবীর পথে বেরিয়েছিলেন। চলে আসছি তৃতীয় পর্বে। ১৯২৬ সালের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এক প্রাচীন রাজপথ। সেকালের জিটি রোড কিন্তু আজকের মতো মালবাহী বিশাল ট্রাক বা দ্রুতগতির মোটরগাড়িতে ঠাসা ছিল না। মুঘল সাম্রাজ্য কায়েম হওয়ারও অনেক আগে পাঠানবীর শেরশাহ সুরি কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত এই ১৫০০ মাইল লম্বা আর চওড়া রাস্তাটি নির্মাণ করেছিলেন। এটা শুধু একটা রাস্তাই ছিল না, তৎকালীন ভারতবর্ষের যোগাযোগের অন্যতম প্রধান ধমনী ছিল এটা। তৎকালীন পথচারীদের জন্য সবচেয়ে দারুণ ব্যাপার কি ছিল জানেন? এই প্রাচীন রাস্তায় ঠিক প্রতি ১০ মাইল অন্তর অন্তর একটা করে পান্থশালা আর পাকা কুঁয়ো ছিল। দীর্ঘ যাত্রায় তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, কুঁয়োর একদম বরফ ঠান্ডা জল, জাস্ট অমৃত। আমাদের এই অভিযাত্রীরাও পথে সেই জলের তৃপ্তি প্রাণ ভরে উপভোগ করেছিলেন। একটু চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। দুপাশে বিশাল সব ফলের গাছ, মাঝখান দিয়ে মোরাম বিছানো চড়া রাস্তা, সাইকেল চললে চাকার নিচে মোরামের সেই মচমচ শব্দ, আর পাশ দিয়ে ধীর লয়ে এগিয়ে যাচ্ছে গরুর গাড়ি। মোটর গাড়ির ধোঁয়া বা কোলাহল মুক্ত একটা স্নিগ্ধ ভারতবর্ষের চিত্র যেন একদম জীবন্ত হয়ে ওঠে এই বর্ণনায়। পর্ব ৪, বাঘের রাত। রাঁচির দিকে যেতে পালামৌ জঙ্গলের সেই বিখ্যাত ভিন্নপথ বা ডিটুর। রাঁচির দিকে এগোতে গিয়ে তারা মূল জিটি রোড ছাগলেন। সারাদিন সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে রাতে পৌঁছলেন গভীর জঙ্গলের এক ইন্সপেকশন বাংলোতে। চারদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল খয়ের গাছ, খুটখুটে অন্ধকার। চৌকিদারও ততক্ষণে বাড়ি চলে গেছে। সম্বল বলতে ওই একটা মাত্র অ্যাসিটিলিন ল্যাম্পের আলো আর চারপাশের গা ছমথমে নিস্তব্ধতা। ওই আলো দিয়েই তারা কোনোমতে একটা ঘর পরিষ্কার করে রাতের আশ্রয় নিলেন। আর ঠিক তখনই গল্পের মোড় ঘুরে গেল। রাতের নিস্তব্ধতা চিরে চাঁদের আলোয় বাংলোর সামনের উঠোনে নিঃশব্দে এসে দাঁড়াল বিশাল এক বাঘ। হ্যাঁ, আক্ষরিক অর্থেই সাক্ষাৎ বাঘ। জঙ্গলের সেই ফাঁকা বাংলোতে আমাদের অভিযাত্রীরা আর একা নেই। এই মুহূর্তের চরম আতঙ্কটা একবার শুধু অনুভব করার চেষ্টা করুন। পরিস্থিতি একেবারে চরম আকার ধারণ করেছে। ঘরের ভেতরে রুদ্ধশ্বাস ৪ বন্ধু, ৪ কোণায় জানলা দরজার কাছে পিস্তল হাতে পাহারায় দাঁড়িয়ে আছেন। বাইরে বাঘটা বাংলোর চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
এমনকি জানলার গায়ে বাঘের নখ আছড়ানোর শব্দ একদম পরিষ্কার শোনা যাচ্ছে। ভেতরে দাঁড়িয়ে মনে হচ্ছিল বাঘটা সামান্য একটু জোরে ধাক্কা দিলেই খিলশুদ্ধ ভেগে একেবারে ভেতরে ঢুকে পড়বে। উত্তেজনার একদম চরম মুহূর্তে দলের নেতা অশোক জানালার কাছে বাঘের উপস্থিতি টের পাওয়া মাত্রই তার হাতের .45 ক্যালিবারের পিস্তল থেকে ছুড়লেন এক গুলি। গভীর জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে কান ফাটানো এক বিকট শব্দ প্রতিধ্বনিত হল। ওই সাংঘাতিক আওয়াজ যেন খোদ বাঘের কানে তালা লাগিয়ে দেওয়ার মতো ছিল, আর সেটা শুনেই ভয় পেয়ে বাঘ সোজা জঙ্গলে চম্পট দিল। পরদিন সকালে যখন চৌকিদার এলো, তার কথা শুনে সবার তো চক্ষু চড়ক গাছ। রাতের ওই চরম উত্তেজনাকে সে একেবারে ফু দিয়ে উড়িয়ে দিল। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে সে বলে উঠল, আরে ও তো শুধু খাবারের খোঁজেই এদিকে টহল দিতে আসে। বাঘ তাড়াতে গুলি চালানো হয়েছে শুনেও তার কোনো বিকার নেই। ভাবুন একবার, এই লোকটা রোজ শুধু একটা লাঠি হাতে ওই বন্য পরিবেশে একা থাকে। প্রকৃতির মাঝে বন্যপ্রাণী আর মানুষের এই অদ্ভুত সহ অবস্থান সত্যি অবাক করার মতো। এবার আসি পঞ্চম পর্বে, এক হারিয়ে যাওয়া বন্য প্রকৃতি, যাত্রাপথের চারপাশের পরিবেশ। আর এই বিষয়টা দারুণভাবে ফুটিয়ে তোলে যে সেই সময়ে বন্যপ্রাণীর ঠিক কতটা প্রাচুর্য ছিল। জঙ্গল থেকে বেরিয়ে যখন তারা বিহার আর উত্তরপ্রদেশের বিস্তীর্ণ কৃষি জমিতে ঢুকলেন, পালামৌয়ের ক্ষয়ের বনে বাঘ, নীলগাই আর হরিণ, বিহারের সমভূমিতে দলে দলে সারস, ফ্লেমিঙ্গো আর কৃষ্ণসার মৃগ বা ব্ল্যাকবাক, আবার উত্তরপ্রদেশের আখের ক্ষেতের আশেপাশে বিশাল আকার নীলগাই আর ময়ূরের ঝাঁক। সবচেয়ে বড় কথা হলো, এই প্রাণীরা মানুষের এত কাছাকাছি থাকা সত্ত্বেও কেউ তাদের অকারণে শিকার করত না। তারা সম্পূর্ণ স্বাধীন আর নির্ভয়ে ঘুরে বেড়াত। চলুন পরের অংশে যাই এবং দেখি কিভাবে ব্যাপারটা আরও স্পষ্ট হয়। মানুষ আর প্রকৃতির এক অপূর্ব পরিবেশগত ভারসাম্যের নিখুঁত উদাহরণ ছিল এটা। রাস্তায় গোরোর গাড়িতে করে যখন চাল ডাল গম নিয়ে যাওয়া হতো, বস্তার ফুটো দিয়ে নিচে পড়া শস্যদানা খাওয়ার জন্য রাস্তায় অগণিত ঘুঘু পাখি ভিড় করত। কৃষিকাজ, মানুষের যাতায়াত আর স্থানীয় পাখিদের খাদ্যের এই যে এক সুন্দর মেলবন্ধন, আজকের দিনে দাঁড়িয়ে এটা যেন আস্ত একটা রূপকথা। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের ভাবনার জন্য রেখে যেতে চাই। ভাবুন তো, শুধুমাত্র দুটো চাকার ওপর ভর করে কোনো আধুনিক নেভিগেশন বা অত্যাধুনিক সরঞ্জাম ছাড়া এই বন্য আর হারিয়ে যাওয়া প্রকৃতির মুখোমুখি হওয়ার সাহস আজকের দিনে আমাদের কারোত হবে কি? বিমল মুখার্জি আর তার দলের এই অত্যন্ত সাধারণ অথচ চরম রোমাঞ্চকর অভিযান আমাদের বারবার মনে করিয়ে দেয়, একটা সত্যিকারের অ্যাডভেঞ্চারের জন্য উন্নত প্রযুক্তির চেয়েও অদম্য সাহস আর ইচ্ছাশক্তির জোরটাই কিন্তু আসল। কি মনে হয় আপনাদের?